ক্লাস করব সেটা হচ্ছে আমাকে যেটা অ্যালট করা হয়েছে সেটা হচ্ছে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট। তো কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট সেটা আমরা করব। কোম্পানি অ্যাক্ট তোরা জানিস যে 2013-এ প্রচুর চেঞ্জ হয়েছে। 1956-এ কোম্পানি অ্যাক্ট ফার্স্ট চালু হয়। 2013-এ এসে প্রচুর চেঞ্জ করা হয়েছে কোম্পানি অ্যাক্টে। এবং আগে যে সিস্টেমে ফাইনাল অ্যাকাউন্ট করা হতো, তোরা আগে যে ফর্মে করতিস ফাইনাল অ্যাকাউন্টে, সেই ফাইনাল অ্যাকাউন্ট একটা অ্যাসেট সাইড একটা লাইবিলিটি সাইড এরকম থাকতো ব্যালেন্স শিটের ক্ষেত্রে। আর প্রফিট অ্যান্ড লসের জন্য একটা লেজার অ্যাকাউন্ট তোরা তৈরি করতিস, সেটা হচ্ছে সোল প্রপার্টিশিপ বিজনেসের জন্য বা পার্টনারশিপের জন্য। পার্টনারশিপের ক্ষেত্রে আমরা করেছি। তো আমাকে এখানে যেটা করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলতে আমরা কি বুঝি? ফার্স্ট হচ্ছে এটা, কেউ আমাকে বলবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি, বা কোনো কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলা হয় তাহলে কোন কোন জিনিসগুলোকে বলা হবে? যে কেউ আনমিউট করে বলতে পারিস। এনিওয়ান এনিওয়ান ক্যান আনমিউট and say few words about company final accounts or financial statements. কেউ জানে না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস? যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম। তো কোম্পানির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কতগুলো হয় এটা হচ্ছে ফার্স্টে জানতে হবে। কোম্পানির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শোনা যাচ্ছে ঠিক মতন? আমি একটু ভাবছি তাই, কারণ এটা তো দুলছে মাঝে মাঝে। শোনা যাচ্ছে ঠিক মতন? হুম স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে। তো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে সেটার মধ্যে কিন্তু 5টা জিনিস আমাকে তৈরি করতে হবে। ओके ओके। कंपनी फाइनेंशियल स्टेटमेंट स्टेटमेंट में हमको 5 टाइप का स्टेटमेंट देना है। ये 5 टाइप का स्टेटमेंट में फर्स्ट आएगा बैलेंस शीट। फर्स्ट आएगा ये बैलेंस शीट। उसके बाद आएगा स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस। उसके बाद आएगा कैश फ्लो स्टेटमेंट। नंबर 3 कैश फ्लो स्टेटमेंट। नंबर 4 is changes statement of changes in equities, and lastly number 5 notes to accounts। तो लास्ट में आएगा নোটস টু অ্যাকাউন্টস। ওকে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ক্যাশ ফ্লো আমাদেরকে করতে হচ্ছে না। আমাদের কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেटमेंट মধ্যে যেটা कंपनी एक्ट 2013 রয়েছে, कंपनी एक्ट 2013 के अंदर में जो है पार्ट 1 में है बैलेंस शीट और पार्ट 2 में है स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस। तो इधर प्रॉफिट एंड लॉस अकाउंट नहीं हम बनाएंगे, हम इधर एक प्रॉफिट एंड लॉस के लिए स्टेटमेंट हम बनाएंगे, जो नोट्स ऑलरेडी मैंने तुम लोगों को सेंड कर दिया। तो उधर देखो फास्ट, क्योंकि पार्ट 1 में अगर बैलेंस शीट रहेगा तो बैलेंस शीट कैसे बनाएंगे अगर ये प्रॉफिट हम नहीं कैलकुलेशन कर सके तो इसीलिए हम लोगों को पहले क्या कैलकुलेशन करना पड़ेगा? तो स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस पहले कैलकुलेशन हम करेंगे और उसके बाद हम प्रिपेयर करेंगे बैलेंस शीट को। तो फर्स्ट फर्स्टली वी डिस्कस अबाउट द স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তো তোদের হাতের সামনে বা যদি কাছাকাছি থাকে সেটাতে তোরা দেখ, একটু ফলো কর। আমি সেটার বেসিসে বলছি। আমি তোদেরকে দুটো ফরম্যাট পাঠিয়েছি, একটা অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 যেটা আছে কোম্পানি আইনের বইতে, সেইটা তোদের একটা পাঠিয়েছি। ওটার মধ্যে डिटेल রয়েছে, डिटेल और मध्य देवा है। उसके अंदर डिटेल में दिया हुआ है कि कंपनी एक्ट में क्या क्या बोला है, कैसे ये हम फाइनेंशियल स्टेटमेंट हम प्रिपेयर करेंगे। तो हाउ टू प्रिपेयर वही फाइनेंशियल स्टेटमेंट उधर ये डिटेल में दिया हुआ है। लेकिन हमारे जो यूनिवर्सिटी और इधर का जो प्रॉब्लम आते हैं, तो हमने उसके हिसाब से कुछ शॉर्टिंग किया है
और जो हमारे जो बुक्स हम यूज करते हैं, रेगुलर जो बुक्स है, तो उसमें जिस टाइप का प्रॉब्लम होते हैं उसको ध्यान में रखकर हमने ये जो नोट हमने आप लोगों को सेंड किया है, ऐसे ही आपका काम चला जाएगा। মানে তোদেরকে যেটা আমরা পাঠিয়েছি, মানে আমি যেটা নোটসটা যেটা পাঠিয়েছি তোদেরকে, যে কোনো ফাইনাল অ্যাকাউন্ট নিয়ে তোরা বসলে এভারেজ যা ফাইনাল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু তোদের কভার করে যাবে, ইনক্লুডিং সিএর ইন্টারেও যে ফাইনাল অ্যাকাউন্ট দেয় সেগুলো কভার করে যাবে। তো আমরা ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা এক্সপ্লেনেশন গুলো, তাহলে এখানে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কি করতে হবে, কারণ ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে আমাকে একটা স্পেশাল জিনিস যেটা থাকছে সেটা নোটস টু অ্যাকাউন্টস। তো নোটস টু অ্যাকাউন্টস এর মধ্যে আমাকে হচ্ছে ডিটেলসে সবগুলো আমাকে দিতে হবে, এবং তার জিস্ট যেটা হলো ক্যালকুলেশন করে সেটা সেগুলোই কিন্তু আমার স্টেটমেন্টের মধ্যে বা ব্যালেন্স শিটের মধ্যে আমরা দেখাবো। সেইভাবে আমি দেখ তোদেরকে যে নোটসটা পাঠিয়েছিলাম, মানে যেটা কোম্পানি অ্যাক্টের বইয়ের না, যেটা আলাদা যে নোটসটা যেটা তোদেরকে যেটা ইউটিলাইজ করতে হবে সেই নোটটা যেটা, সেইটাকে একটু দেখতে বলছি, না থাকলে অসুবিধে নেই। ফার্স্টে আমি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আমাদের কি কি আসবে। আজকে কিন্তু আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল অঙ্ক আমরা করতে পারবো না, কারণ আমাদের হাতে অতটা সময় নেই। আমরা পরের দিন থেকে অঙ্ক করা শুরু করব, এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার কনসেপ্ট আমরা নিয়ে নিচ্ছি। আজকে আমরা কনসেপশনটা ক্লিয়ার করব, এবং নেক্সট দিন থেকে বা তারপরের দিন থেকে যদি আজকে কমপ্লিট না হয়, তারপরে থেকে আমরা আমাদের যেটা অঙ্ক করার যেটা মেইন কাজ সেটা আমরা করব। আর যারা বাংলায় যাদের থিওরি লাগবে, আমি কিছুটা থিওরি তাদেরকে পাঠাবো, ইংলিশে তো পাঠানোই আছে, সেটা একটু দেখে ওগুলো, কারণ কারণ বাংলায় আদৌ কোনো থিওরি ওরকমভাবে তৈরি হয় না, আমাকে একটু কনভার্ট করে তারপরে থিওরি বানিয়ে পাঠাতে হবে। আয়ুষী প্রীতি ওরা বলছিল, কোনো চিন্তা নেই, আমি পাঠিয়ে দেবো, একটু টাইম লাগবে, পাঠিয়ে দেবো, ওটাকে নিয়ে বসলেই হবে। আচ্ছা, ফার্স্টে আমি তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট, ওকে, তো ফার্স্টে আমি আসছি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে। আচ্ছা, এতক্ষণ অব্দি যা বললাম সেটা ঠিক আছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে আমরা প্রিপেয়ার করতে হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আমি যদি তোদেরকে একটা স্যাম্পল দেখাতে চাইছি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। speed, যদি থাকে আমার এখানে পারবো। এটা একটা দেখ, এটা এটা একটা কি লেখা আছে ওপরে দেখ, এই যে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দেখ, একটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, একটা প্র্যাকটিক্যাল অঙ্ক একটা বানানো হয়েছিল, তার একটা ছবি, এটা তোদের ক্লাসরুমেরই একটা বোর্ডের একটা ছবি তোলা আছে, সেই ছবিটা তোদেরকে দেখাচ্ছি। দেখ ফার্স্টে এখানে দেখ রেভিনিউ ফ্রম অপারেশনস বলা আছে, তাই না? এটা কেন তোদের সাথে শেয়ার করছি, কারণ তোরা অঙ্কগুলো যখন করবি একদম এইরকম ভাবে তৈরি হয়ে যাবে, ইটস ভেরি ইজি। প্রথম একবার করলেই একদম কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এটা ফার্স্টে দেখ এখানে আই এর মতন রোমান 1 দেবো। আচ্ছা, ফার্স্টে হেডিংটা বলি, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড, বলে আমাকে ডেটটা দিতে হবে 31 মার্চ 2000, এখানে 14 আছে, 19 হবে বা যা হবে সেই ডেটটা আমরা এখানে দেবো। এবার এখানে পার্টিকুলার্স, তারপরে ফার্স্ট কলামটা হবে নোট নাম্বার। নোট নাম্বার মানে এখানে আমি কত নম্বর নোটে আমি দেখাচ্ছি, নোটস টু অ্যাকাউন্টস যেটা আমাকে থাকবে আলাদা করে, সেটার মধ্যে এখানে দেখ নোট নাম্বার দেওয়া হয়েছে 1। তাহলে ফার্স্টে কি আছে, আই এর মতন 1 দিয়ে রেভিনিউ ফ্রম অপারেশনস। তো রেভিনিউ ফ্রম অপারেশনস এর দেখ একটা আই এখানে নাম্বার 1 দেওয়া আছে, তারপরে 1157,220 এরকম একটা অ্যামাউন্ট দেওয়া আছে। এই 1 মানে হচ্ছে এই রেভিনিউ ফ্রম অপারেশনটা আমি কিভাবে ক্যালকুলেশন করব বা করেছি সেটা এখানে দেখানো আছে। এবং তোরা যদি তোদের নোটসটা যেটা তোদেরকে পাঠিয়েছি দেখবি রেভিনিউ ফ্রম অপারেশন কি করে ক্যালকুলেশন করে, সেটা কিন্তু আমি ওখানে দেখিয়েছি। সে রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে, রেভিনিউ ফ্রম অপারেশন হলো হচ্ছে আমার সেলস, সেলস থেকে আমাকে সেলসে যদি কোনো রিটার্ন থাকে তাহলে সেটাকে মাইনাস করে দেবো, তাহলে সেইটা হয়ে যাবে আমার হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন বা সেলস, আমার সেখান থেকে আমার বেরোবে, সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস হয়ে যাবে। ওকে, তারপরে আদার ইনকাম, তারপরে দেখ নাম্বার 2 দিয়ে আদার ইনকাম। তাহলে আমাকে তোদেরকে আমি যে প্রবলেমটা পাঠিয়েছিলাম, একটা প্রবলেমও তোদের পাঠিয়েছি যে ফাইনাল অ্যাকাউন্ট কিরকম করতে হবে, কোশ্চেন কিরকম হবে।
তাহলে আমাকে ফার্স্টে রেভিনিউ ফ্রম অপারেশন ফার্স্টে ক্যালকুলেশনের জন্য আমাকে প্রবলেম যেটা দিয়ে দেবে, যেটা কোশ্চেন দিয়ে দেবে, তো ওখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলসটাকে খুঁজে বার করতে হবে আর দেখতে হবে কোনো আমার রিটার্ন হয়েছে নাকি। যদি রিটার্ন না হয়ে থাকে ডাইরেক্টলি আমি তাহলে এখানে লিখবো রেভিনিউ ফ্রম অপারেশনস বলে এখানে অ্যামাউন্টটা ডাইরেক্টলি বসিয়ে দেবো। যদি কোনো রিটার্ন না হয় তাহলে আর নোট নাম্বারও দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, তাহলে তারপরে আসছে আদার ইনকাম। তাহলে একটা রোমান 2 দিয়ে ঠিক এরকম ভাবেই আমাকে লিখতে হবে আদার ইনকাম। আদার ইনকামের মধ্যে কি কি যাবে তোদের সেটা নোটসে দেওয়া আছে। যদি কোনো ট্রান্সফার ফিজ, রেন্টাল ইনকাম, কমিশন, ইন্টারেস্ট রিসিপ্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট রিসিপ্ট, মানে যে কোনো টাইপের মানে আদার বিজনেস ইনকাম যেগুলো আছে সেই ইনকামগুলো আদার ইনকাম বলে হেডিং দেব। যদি একটা থাকে তাহলে এখানে ডিরেক্টলি বসিয়ে দিলেও হবে, আর যদি একটার বেশি থাকে তাহলে এখানে একটা নোট নাম্বার দেবো, 1 এর পরে তাহলে 2 হবে, দিয়ে আমাকে নোট নাম্বারে গিয়ে আলাদা করে নোটের মধ্যে আমাকে তখন ওটা দেখাতে হবে। ওকে, নাম্বার 3 হচ্ছে টোটাল রেভিনিউ, মানে এই নাম্বার 1 আর নাম্বার 2 কে অ্যাড করে দেখ, ব্র্যাকেটে দেখ দেখানো আছে রোমান 1 প্লাস রোমান 2 কে অ্যাড করলে আমি পাবো হচ্ছে টোটাল রেভিনিউ। ঠিক এই ফরম্যাটেই কিন্তু যেতে হবে, কারণ এটা হচ্ছে কোম্পানি বা কর্পোরেট ফাইনাল অ্যাকাউন্ট আমাকে বানাচ্ছি, ঠিক এইভাবেই যেতে হবে। তাহলে তারপরে নাম্বার 3 দিয়ে লিখবো টোটাল রেভিনিউ, দ্যাট ইজ 1 প্লাস 2 বলে একটা অ্যামাউন্ট এখানে এসছে। এরপরে দেখ নাম্বার 4 দিয়ে এক্সপেন্সেস। এক্সপেন্সেসে দেখ আমি কটা হেড রেখেছি, 6টা রেখেছি, তার বাইরে আমি যাইনি। কিন্তু তোদের যে ফরম্যাটগুলো আলাদা যেগুলো আছে সেটা কিন্তু অনেক বড় বড় ফরম্যাট দেওয়া আছে। তাহলে আমি এই 6টা দিয়েছি দেখ, পি, তারপরে সি, তারপর ই, তারপরে এফ, তারপরে ডি, ও। তোরা যে সহজে যদি মনে রাখতে চাস, পিসি কো ইএফ দো, পিসি কো ইএফ দো, মানে পি ফর হচ্ছে পারচেজ অফ স্টক ইন ট্রেড, সি ফর চেঞ্জেস ইন ইনভেন্টরিজ, ই ফর এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস, এফ ফর হচ্ছে ফাইন্যান্স কস্ট, ডি ফর ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস অ্যান্ড আদার এক্সপেন্সেস। আমি এবার এক একটা করে বলি। তো পারচেস অফ স্টক ইন ট্রেড মানে হচ্ছে আমি কত পারচেস করেছি তার থেকে কোনো রিটার্ন হয়ে থাকলে মাইনাস করব। এখানে মনে হয় রিটার্ন হয়েছিল তাই এখানে নোট নাম্বার 2 তে দেখানো আছে, দিয়ে এটা ক্যালকুলেশন করে এখানে বসানো আছে। এই নোট নাম্বারগুলো সব আলাদা করে আমাকে ওয়ার্কিং এ বানাতে হচ্ছে। ওটা ওয়ার্কিং বলা যাবে না, ওটাকে কিন্তু নোটস টু অ্যাকাউন্টস বলে আমাকে লিখতে হবে, নোটস টু অ্যাকাউন্টস। দেখবি তোদের যে নোটসটা পাঠিয়েছি তাতে লেখাই আছে নোটস টু অ্যাকাউন্টস, মানে ডিটেলটা আমার থাকবে নোটস টু অ্যাকাউন্টসে। তাহলে পারচেস অফ স্টক ইন ট্রেড বা পারচেস অফ র মেটেরিয়াল যা থাকুক, তাহলে আমাকে এখানে আমাকে দেখাতে পারবো পারচেস অফ স্টক ইন ট্রেড। এখানে যদি ডাইরেক্ট পারচেস থাকে, কোনো রিটার্ন না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু डायरेक्टली এখানে দিয়ে देबो। ठीक है, तो परचेस के साथ अगर कोई रिटर्न नहीं रहेगा तो डायरेक्टली इधर आ जाएगा। उसके बाद है चेंजेस इन इन्वेंटरीज। तो चेंजेस इन इन्वेंटरीज में क्या लेंगे हम, ओपनिंग स्टॉक से क्लोजिंग स्टॉक को लेस करेंगे। अगर सोच लेते हैं कि ओपनिंग स्टॉक है हमारे पास 90,000 और क्लोजिंग स्टॉक है 1 लाख, तो चेंजेस इन इन्वेंटरीज कितना होगा, -10,000। तो इधर माइनस हम नहीं लिखेंगे, इधर ब्रैकेट में नेगेटिव नेगेटिव दिखाएंगे, इधर एक ब्रैकेट दे देंगे और लिखेंगे 10,000। ऑलवेज অলওয়েজ ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টকটা কিন্তু লেস করতে হবে, মানে বড় ছোট কোনটা আছে আমার দেখার দরকার নেই, আমার অলওয়েজ ওপেনিং স্টক থেকে কিন্তু ক্লোজিং স্টকটা লেস হবে এবং সেটা আমাকে ওয়ার্কিং এ করে দেখাতে হবে, মানে নোটস টু অ্যাকাউন্টসে। সেটা নাম্বার এখানে দেওয়া হচ্ছে 3। তাহলে এখানে ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টক মাইনাস করে যেটা হচ্ছে সেটা আমরা নিয়ে নেবো। তাহলে আমাকে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ওপেনিং স্টক পেয়ে যাবো, আর ক্লোজিং স্টকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকবে, সেখান থেকে নিয়ে নেবো। এবার ক্লোজিং স্টক নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেওয়া থাকবে যে মার্কেট ভ্যালু বা কস্ট, এরকম অনেক থাকবে, যেটা কম ভ্যালু থাকবে সেটাকে নিয়ে নিবি। মানে ওখানে ক্লোজিং স্টকটাকে ভ্যালুয়েশনের জন্য ক্লোজিং স্টক উড বি ভ্যালুড অ্যাট মার্কেট প্রাইস অর নেট রিয়েলাইজেবল ভ্যালু অর কস্ট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। তাহলে আমাকে যেটা নেট রিয়েলাইজেবল ভ্যালু থাকবে সেই নেট রিয়েলাইজেবল ভ্যালু আমাকে সেটা নিতে হবে, মানে যেটা কম ফিগার আছে সেটা আমাকে নিতে হবে। তাহলে আমাকে করতে হবে কি, चेंजेस इन इन्वेंटरीज, इसमें हमको क्या करना है, तो ओपनिंग स्टॉक में से क्लोजिंग स्टॉक को लेस करना है। ओके, और इसके बाद आ रहा है एम्प्लॉयज बेनिफिट एक्सपेंसेस। तो एम्प्लॉयज बेनिफिट एक्सपेंस में क्या हम दिखाएंगे, तो एम्प्लॉयज को हम क्या देते हैं, एम्प्लॉयज को सैलरीज देते हैं, वेजेस देते हैं। अगर इसके साथ कोई आउटस्टैंडिंग प्रीपेड रहेगा तो सब कुछ एडजस्ट करके हम नोट में दिखा देंगे ये इतना आया, मतलब सैलरी ले लेंगे उसके साथ ऐड कर देंगे, सैलरी के साथ ऐड हो जाएगा, क्या ऐड होगा, वेजेस ऐड हो जाएगा। और उसके साथ अगर बोनस भी रहेगा, बोनस भी हम एम्प्लॉयज को ही देते हैं, ठीक है। तो सैलरी वेजेस बोनस ये सब आ जाएगा, और इसके साथ अगर कोई आउटस्टैंडिंग और प्रीपेड रहेगा तो
हम लोग इसको हम दिखाएंगे कैसे, वर्किंग में और नोट्स टू अकाउंट्स में हम दिखाएंगे। वर्किंग बोलना ठीक नहीं है, नोट्स टू अकाउंट्स में हम दिखाएंगे इसका डिटेल और कैलकुलेशन करके इधर हम दिखा देंगे और इधर नोट नंबर हम दे देंगे। इधर नंबर दिया है 4। और इसके बाद आएगा फाइनेंस कॉस्ट। तो फाइनेंस कॉस्ट में क्या है, फाइनेंस मतलब फाइनेंस का मतलब क्या है, बाहर से आप कुछ রুপিয়া মানে বাইরে থেকে কোনো টাকা তুই ধার করে নিয়ে এসেছিস, দ্যাট ইজ ফাইন্যান্স। ব্যাংক থেকে লোন নিয়েছিস, সেটা ফাইন্যান্স। মার্কেটে ডিবেঞ্চার ছেড়েছিস, সেটা তাই ফাইন্যান্স। তো ফাইন্যান্স কস্টের মধ্যে তোদের বেশি কিছু থাকবে না। হয়তো দেখবি তোকে দিয়ে দিল 12% ব্যাংক লোন, কোশ্চেনের মধ্যে দেওয়া থাকলো 12% ব্যাংক লোন, 6% ডিবেঞ্চার, তাহলে ওই ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব এবং সেটা আমরা এখানে দেখাবো ফাইন্যান্স কস্টের মধ্যে। এবং ফাইন্যান্স কস্টের মধ্যে যদি ডিরেক্টলি ধর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দিয়ে দেয়, অ্যাডজাস্টমেন্টে কিছু না বলে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে ফাইন্যান্স কস্টের মধ্যে তোদের থাকবে জেনারেলি ব্যাংক, তো মানে ব্যাংকের যেটা লোন থাকবে, লোনের আগে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে 12% ব্যাংক লোন, 10% ব্যাংক লোন, 15% ব্যাংক লোন এরকম দেওয়া থাকে, তাহলে ওই 15% ক্যালকুলেশন করে যেটা হচ্ছে সেটা আমরা এখানে আমরা দেখিয়ে দেবো ফাইন্যান্স কস্টের মধ্যে। তাহলে ফাইন্যান্স কস্টে আমার দুটো জিনিস স্পেসিফিক্যালি যেতে পারে, একটাও থাকতে পারে, কোনো সময় নাও থাকতে পারে, তো ওতে ঘাবড়ানোর কিছু নেই যে থাকবেই এরকম ব্যাপার নেই। যদি প্রবলেমের মধ্যে থাকে, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যদি ডিবেঞ্চার থাকে, তাহলে মাথায় রাখতে হবে ডিবেঞ্চারের ইন্টারেস্টটা কিন্তু আমার এই ফাইন্যান্স কস্টের মধ্যে আমার আসবে। এবং এরপরে আসছি আমরা ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস। তো ডেপ্রিসিয়েশন তো আমরা জানি, আর অ্যামোর্টাইজেশনটা মানে কি, ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার যেগুলো ট্যাঞ্জিবল অ্যাসেট ইউজ করার পরে যেটা ওটার লস হয় সেইটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। আর যেগুলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট লাইক পেটেন্ট, ট্রেডমার্ক অ্যান্ড কপিরাইট, এগুলোর কিন্তু অ্যামোর্টাইজেশন হয়, তাদের ডেপ্রিসিয়েশন বলতে পারি না। তাহলে সেই ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন আমি নোটস টু অ্যাকাউন্টসে ক্যালকুলেশন করব, এখানে নোট নাম্বার দেবো, নোট নাম্বারগুলো কিন্তু পরপর সিরিয়ালি যাবে, এখানে নাম্বার 6 ওই জন্য হয়েছে। এবং ডেপ্রিসিয়েশন টোটাল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির একটা ডেপ্রিসিয়েশন হলো, ফার্নিচারের একটা ডেপ্রিসিয়েশন হলো, হ্যাঁ, আদার্স যদি পেটেন্টের বা কোনো কিছু ডেপ্রিসিয়েশন থাকে, টোটাল ডেপ্রিসিয়েশন আমি নোটস টু অ্যাকাউন্টসে ক্যালকুলেশন করব এবং এখানে এনে বসিয়ে দেবো এবং নোট নাম্বারটা এখানে মেনশন করব। এবার চলে আসছে আদার এক্সপেंसेस। तो ट्रायल बैलेंस এর মধ্যে আমাকে দেখতে হবে তখন ट्रायल बैलेंस के अंदर हम देखेंगे और जो जो एक्सपेंसेस अगर पीएल में आते हैं उस टाइप का एक्सपेंसेस इधर आएगा, মানে যে এক্সপেন্সেস গুলো আমার এইগুলোর মধ্যে ঢোকেনি, মানে এমপ্লয়িজ বেনিফিটে যায়নি, ফাইন্যান্সে যায়নি, ডেপ্রিসিয়েশনে যায়নি, এরকম আদার এক্সপেন্সেস এর মধ্যে কি হতে পারে, রেন্ট, রেট, ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, হ্যাঁ, ক্যারেজ, হ্যাঁ, ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, এগুলো যা যা আছে সব এর মধ্যে নিয়ে নেবো। আর যদি আউটস্ট্যান্ডিং প্রিপেইড থাকে অবশ্যই অ্যাডজাস্ট করবো, আউটস্ট্যান্ডিং থাকলে অ্যাড হবে, প্রিপেইড থাকলে লেস হবে। ঠিক আছে, তাহলে আমরা ওখান থেকে আমি আদার এক্সপেন্সেস এর জন্য তোদেরকে আমি নোটে পাঠিয়ে দিয়েছি যে আদার এক্সপেন্সেস এ কি দিতে পারি। আমি আদার এক্সপেন্সেস এ অডিটার্স ফিস যেতে পারে, ঠিক আছে, রেন্ট যেতে পারে, কমিশন যেতে পারে, তারপর ম্যানেজার্স কমিশন যেতে পারে, ডিসকাউন্ট রিবেট যেতে পারে, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, এগুলো যেতে পারে। এগুলো আমি দিয়েছিলাম। প্রিলিমিনারি এক্সপেন্সেস যদি কোনো রাইট অফ হয়ে থাকে সেটা যেতে পারে। ব্যাড ডেপ্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, ফার্দার ব্যাড ডেপ্ট, সব এই আদার এক্সপেন্সেস এর মধ্যে আসবে। দিয়ে আমাকে এখানে ডিটেলটা এখানে দেখিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, এবার এই যে উপরে যে টোটালটা করে রেখেছি এটা থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে কি পাবো, নাম্বার 5 এ লেখা হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, নাম্বার 3 মাইনাস 4, 3 মানে হচ্ছে এইটার টোটালটা ছিল, আর 4 মানে এই বক্সটা, তাহলে এই বক্সটা থেকে এটা মাইনাস করলে আমার আসছে 160320, দ্যাট ইজ নেট প্রফিট বিফোর ট্যাক্স লিখলাম। এবার এখান থেকে তারপর নাম্বার 6 হচ্ছে ট্যাক্স এক্সপেন্সেস, এই পার্সেন্টেজটা তোকে দিয়ে দেওয়া হবে। যদি না দেয় অ্যাজিউম করে নিবি 50%, তাহলে ওখানে ব্র্যাকেটে লিখে দিবি অ্যাজিউমড। ঠিক আছে, তাহলে এটার 50% ট্যাক্স বাদ দিলে প্রফিট আফটার ট্যাক্স, তাহলে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা এইভাবে আমাকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে আমরা এইভাবে কমপ্লিট করতে পারবো। আমি স্টপ শেয়ারিং করলাম। এবার এইটুকুনি যে বললাম তার মধ্যে তোদের যা যা কোয়ারিজ আছে আনমিউট কর আর বলতে থাক। আমি আগে পিএলটাকে আগে সুন্দর করে আগে নামিয়ে নিই। আমি এটাকে বলতে চাই আরো, এনিওয়ান, যে যার প্রবলেম আছে আনমিউট কর আর বল। মানে প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে আমি আলোচনা করে নিতে চাই, যার যা যা কোশ্চেন আছে। কারো কোনো কোশ্চেন নেই?
জাস্ট ফরম্যাটটা মেনটেন করবি। আমি ইজি ফরম্যাট করে দিয়েছি, যার জন্য তোদেরকে এক্সাম্পল দিয়ে ছবিটা দিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করে তোদেরকে দেখালাম। এবং অঙ্ক যখন করব অনেক ইজি ভাবেই আমরা করব। তাহলে প্রফিট অ্যান্ড লসের মধ্যে আমার তাহলে ফার্স্টে আমি আবার রিপিট করছি। কেউ কিছু বলবি নাকি কেউ? উম, কারোর কোনো কোশ্চেন করার থাকলে করতে পারিস, চ্যাট বক্সে ইউজ করতে পারিস। নো স্যার, আশিয়ানা বেগম। আচ্ছা, একদম জাস্ট ফরম্যাটটা দিয়েছি। জানাত পারভিন, নো স্যার। ভেরি গুড। আয়ুষী সাহা জয়েন करलो। अच्छा। सर वो फॉर्मेट कॉपी करना होगा क्या? फॉर्मेट कॉपी नहीं करना है, मैंने तो फॉर्मेट सेंड कर दिया तुम लोगों को। अ, मैं जो फॉर्मेट दिया था वो पीडीएफ फाइल 4 पेजेस है, उधर देखो 4 पेजेस। 4 पेजेस का जो पीडीएफ फाइल दिया है वो पहले ही मैंने दे दिया था, तो उसमें ही दिया है। ठीक है, 4 पेजेस पीडीएफ फाइल जो है वही जिस्ट है वो। अगर सर কাল কি বলছে দেখি। স্যার কাল এসে গেছিল, ও কল এসে গেছিল হঠাৎ করে, তাই মিটিং এ কেটে গেছিল। ওকে, নো প্রবলেম, হতেই পারে, কারণ আমরা তো একটা ভার্চুয়াল জগতের মধ্যে আছি, হতেই পারে। আমিও হয়তো হঠাৎ করে দেখলি উড়ে গেছি, নেটওয়ার্ক নেই, আমার সকাল থেকে নেটওয়ার্ক ছিল না, অনেক পরে নেটওয়ার্ক এসছে। তো যেটা বলছি যে 4 পেজের যেটা আমি দিয়েছি নোটস, ওটাই তোদের জিস্ট নোট। তোদের যত অঙ্ক যা দেবে যেখান থেকে, যে কোনো বই, সে কেউ অমিতাভ বসু ফলো করবি বা কেউ যে যা বই ফলো করিস, ঠিক আছে, কেউ বসুদাস ফলো করতে পারিস, বা কেউ তোর যা যা বই আছে মার্কেটে, সব বইতেই তুই, হ্যাঁ, যে কোনো বই ফলো করা যাবে। কিন্তু তোদের অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফরম্যাটে কোনো বই নেই। তোদের যা বই কিনবি তাতে হয়তো সবগুলো চ্যাপ্টার থাকবে না, মানে কর্পোরেট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টার গুলো, ওদের কর্পোরেট অ্যাকাউন্টিং 6 সেমিস্টারে ছিল, তো ওখানে ওদের কিছুটা পার্ট চলে গেছে। তো যে বইগুলো বানানো হয়েছে স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড বই, সেই জন্য বই কিনলেও ওর মধ্যে তুই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা থাকবে ওর মধ্যে। ঠিক আছে, আর আমরা তো নোট দিচ্ছি, তো যে কোনো একটা টেক্সট বই ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো তো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, তাহলে আমাকে ঠিক যেভাবে আমি দিয়েছি ফরম্যাটটা, জাস্ট ওটাকে ফলো করে যাব। প্রথমেই আগে ফরম্যাটটা লিখে নেব। মানে আমি যখন ভালো করে বলছি, অঙ্ক যদি আমাকে, কারণ অঙ্ক যখন পরীক্ষা হলে আমাকে করতে হবে, টাইমটা কিন্তু ফ্যাক্টর। কারণ টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় ব্যাপার, যে টাইমের মধ্যে আমাকে নামাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ওই রোমান 1 দিয়ে রেভিনিউ ফর্ম অপারেশন লিখে নেবো, তারপর রোমান 2 দিয়ে আদার ইনকাম লিখবো, নাম্বার 3 দিয়ে লিখবো টোটাল রেভিনিউ, নাম্বার 4 দিয়ে লিখবো হচ্ছে এক্সপেন্সেস, তার আন্ডারে ওই পিসিকো ইএফ দো। একদম ওই ছটাই যাবে, পিসিকো ইএফ দো। মানে পি ফর হচ্ছে পারচেজ অফ স্টক, স্টক ইন ট্রেড, ঠিক আছে। তারপরে সি ফর হচ্ছে চেঞ্জেস ইন ইনভেন্টরিজ, ই ফর হচ্ছে এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস, তারপরে বেসিকো, ই এফ, এফ হচ্ছে ফাইন্যান্স কস্ট, আর ডি ফর ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস অ্যান্ড আদার এক্সপেন্সেস। একদম সিম্পল, একদম যে কোনো জটিল কাজকে আমরা সিম্পল করে করতেই পারি, তো তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমি পরের দিনকে যেটা তোদের শেখাবো সেটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটা হাতে ধরে তোদেরকে একদম প্র্যাকটিক্যাল অঙ্ক কিভাবে করতে হবে। এবং যে প্রবলেমটা তোদেরকে পাঠিয়েছি মনে হয়, দেখি নাহলে আর একটা নতুন প্রবলেম পাঠিয়ে দেবো, ওই প্রবলেমটাকেই নাহলে ফার্স্ট সলভ করবো আমরা, যে ফার্স্ট যে প্রবলেমটা পাঠিয়েছি। ঠিক আছে, তো সেই প্রবলেমটাকে সলভ করে নিলাম। আর এরপরে আমাদের যেটা পার্ট থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স শিটের পার্ট। তো ব্যালেন্স শিটের যেটা ফরম্যাটটা আমি যেটা দিয়েছি, তো ব্যালেন্স শিটটা আজকে মনে হয় ডিসকাশন করা যাবে বলে মনে হচ্ছে না। আহ, কারণ তোরা তো সকাল থেকেই ক্লাস করছিস। এটা তোদের কত নম্বর ক্লাস, থার্ড না ফোর্থ? ও বাবা, বিরাট এনার্জি, টানা চলছে ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে পিএলটা অবধি অফ করে রাখছি। তাহলে কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। হুম, তাহলে আমি যেটা করতে চাইছি সেটা একটু শুনে নে। আহ, সেটা হচ্ছে, তাহলে আমি পিএলটা অবধি রাখলাম, ব্যালেন্স শিটটা তাহলে কালকে বোঝাই, কালকে তোদেরকে ব্যালেন্স শিটটাকে করাবো।
ব্যালেন্স শিটটা ডিটেল আলোচনা করবো এইভাবে, তাহলে তার পরের দিন থেকে আমরা প্র্যাকটিক্যাল অঙ্কে হাত দিতে পারবো। তাহলে কি হবে, আমি পিএলটা করেও তোদের ওই অঙ্কেরই আবার ব্যালেন্স শিটটা দেখাতে পারবো। সেটা মনে হয় আমার ভালো হবে। তোদের যদি কোনো কিছু মতামত থাকে অবশ্যই বল। অবশ্যই আমরা শুনবো যে কিভাবে করলে স্যার ভালো হয় স্যার এই পোর্শনটা। তো আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটা করতে খুব বেশি টাইম আমাদের লাগবে না, কিন্তু ব্যালেন্স শিটটা করতে একটু বেশি টাইম লাগবে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আমাদের খুব বেশি আমাদের টাইম লাগবে না, কিন্তু ব্যালেন্স শিটটা করতে। আচ্ছা, আর একটা জিনিস রিমেম্বারিং পয়েন্ট একটা বলে দিই। আমার যদি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ধর নোটস টু অ্যাকাউন্ট শেষ হলো 6 নম্বর বা 7 নম্বর বা 8 নম্বরে গিয়ে, ঠিক আছে, তাহলে ব্যালেন্স শিটের নোট কিন্তু স্টার্ট হবে তার পরের সিরিয়াল নাম্বারটা পাবে। মানে আমার যদি 8 নম্বরে যদি আমার শেষ হয়ে যায় স্টেটমেন্ট অফ পিএল, তাহলে 9 নম্বর থেকে বা 10 নম্বর থেকে আমার কিন্তু শুরু করতে হবে। সিরিয়াল নাম্বার অফ নোটস টু অ্যাকাউন্টস শুড বি মেনটেন। কারণ ওরা নাহলে কিন্তু খুঁজে পাবে না, কারণ এটা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো বড় বড় কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় ওদের প্রডিউস করতে হয়। তো সেই জন্য কিন্তু ওরা কিন্তু যখন ডিটেলটা লাগবে তাহলে তো ওরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। সেই জন্য আমাদের আইডেন্টিফাই করার জন্য এইভাবে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটা আমাকে নোটস টু অ্যাকাউন্টসে পরপর মেনটেন করতে হবে। ঠিক আছে, তো নোটস টু অ্যাকাউন্টস জেনারেলি এক একটা অঙ্কে তোর ধরে নে বেশ কয়েকটা করেই হবে, কারণ আমরা চেষ্টা করব যে যতটা কম করা যায়। কারণ আমাদের টাইমটা তো একটা লিমিট করা থাকবে, কারণ টোটাল একটা ফাইনাল অ্যাকাউন্ট নামাতে একটু টাইমই লাগবে। তাতে আমরা পিএল এর জন্য আমরা কম সময় দেবো, ব্যালেন্স শিটে একটু বেশি সময় লাগবে। তাহলে পিএলটা আমরা কি করে করব, তাহলে ফার্স্টে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। রেভিনিউ ফ্রম অপারেশন একদম ফার্স্টে ফরম্যাটটা লিখে নেবো। আমি যেদিনকে অঙ্ক করাবো আমি বলেই দেবো যে ফার্স্টে আগে খাতায় আগে ফরম্যাটটা লিখে ফেলো। এবার হচ্ছে নোটস এক একটা করে অঙ্ক করবো, এবং ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট প্রথমে অঙ্ক করার, যে কোনো ফাইনাল অ্যাকাউন্ট করার বা যে কোনো অঙ্ক করার ফার্স্ট রুলস হচ্ছে পুরো অঙ্কটাকে আগে ভালো করে পড়ে নাও, স্টেপ ওয়ান। এবং যাতে কোনো কিছু যেন মিসিং হয় না, যে মানে কোনো জিনিস যেন পড়তে ভুলে গেছি এরকম যেন না হয়। অবশ্যই দেখবি যে আমরা যেন সব জিনিসগুলো ঠিকঠাক পড়েছি। প্রথমে ওয়ান টাইম রিড আউট করে যাব, এবং যখন আমরা অঙ্কটাকে করা শুরু করব ঠিক স্পেসিফিক যেটা লাগবে সেটাকেই আমরা খুঁজে বার করে নেব, এবং সেটাকে মার্ক করে দেবো সাথে সাথে। মার্ক করে দিলে কি আমার এই আইটেমটা ইউজ হয়ে গেছে, তাহলে কি আমার ওই ট্রায়াল ব্যালেন্স আইটেমগুলো আস্তে আস্তে যেগুলো মার্ক হয়ে গেছে সেগুলো আর ইউজ হবে না। ধর সেলস মানে রেভিনিউ ফ্রম অপারেশন একবার যদি ইউজ হয়ে যায়, তাহলে ওটা আর ইউজ হবে না। ওসব মানে ইউজ অ্যান্ড থ্রো, মানে আমার ইউজ হয়ে গেছে, থ্রো করে দিয়েছি, ও স্টেটমেন্টটা পিএলে গিয়ে বসে গেছে, আর ওটাকে আমাদের ইউজ করার কোনো জায়গা নেই। তো এইভাবে আমরা অঙ্কটাকে যদি করি, মানে খাতায় অঙ্কটা কোশ্চেনটা আমার যখন থাকবে, রেভিনিউ ফর্ম অপারেশন আর বা সেলস টার্মটা নিই না, রেভিনিউ ফর্ম অপারেশন ক্যালকুলেশনের জন্য সেলসটাকে নিয়েছি, তাহলে সেলসটার পাশে একটা পেন্সিল বা পেন দিয়ে আমি একটা স্ট্রাইক করে দিলাম, মানে এটা আমার নেওয়া হয়ে গেছে, রিটার্ন নেওয়া হয়ে গেছে। তাহলে সেইভাবে আমরা কিন্তু ওইটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি হবে, সুবিধা হবে যে আমাকে ওইটাকে আর দ্বিতীয়বার পড়তে হবে, তাহলে আর হারিয়েও যাবে না এবং ফুরিয়েও যাবে না। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি একটু, আমাদের এখানে পার্টিসিপেন্টস আছে হচ্ছে 17, তাহলে ইনক্লুডিং মি 17 হবে, তাহলে 17 জন আছে। আমি একটু ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা তুলে নিচ্ছি, ওটা অটো অ্যাটেন্ডেন্স ওখানে কাউন্ট হচ্ছে, ম্যানুয়ালটা তুলে নিচ্ছি। একটা মিনিট। ম্যানুয়ালটা একটু তুলে ম্যানুয়ালটাও লাগবে সাবমিট করতে আমাদের। আচ্ছা, ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স আমার তোলা হয়ে গেছে। এবার তোদের থেকে শুনবো
এক একজন করে একটু আনমিউট করে তোরা একটা দুটো কথা বলবি, দিয়ে কমপ্লিট করবি। যদি কোনো টপিক রিলেটেড কেমন বুঝেছিস বা না বুঝেছিস, জাস্ট ওরাল একটা ফিডব্যাক, জাস্ট আনমিউট করে এক একজন করে বল, নাকি আমি নাম বলবো এক একজন করে আনমিউটের জন্য? আচ্ছা, আমি নাম নাম করে ডাকছি এক একজন করে। এ দিয়ে আসছে आशियाना बेगम। आशियाना बेगम जी सर समझ आ गया है सर। क्लियर? यस सर ओके, क्लियर। फैंटास्टिक, थैंक यू। अनन्या चक्रवर्ती, अनन्या चक्रवर्ती, স্যার বুঝেছি। ভেরি গুড, থ্যাংক ইউ। তারপরে অঙ্কিতা, অঙ্কিতা, यस सर डन सर। ओके यस अंकित, सर डन। ओके ओके ठीक है, थैंक यू। आयुषी नेक्स्ट, आयुषी, স্যার বুঝতে পেরেছি, वेरी गुड, ক্লিয়ার হয়েছে। ओके थैंक यू। ज्योति, ज्योति, हाँ सर क्लियर। हाँ वेरी सर गुड, क्लियर। थैंक यू। कविता, हाँ सर क्लियर। थैंक यू। कायनात परवीन, कायनात, 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 अनम्यूट योरसेल्फ। कायनात, बस ফাঁকি দিয়ে পালাচ্ছে না। কায়নাত, আচ্ছা এরপরে আছে কোমল, यस सर कोमल, समझ गया। यस सर। वेरी गुड। লিজা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে, আচ্ছা তারপরে কি আছে দেখি। কায়নাত, কায়নাত কি এসছিস? কায়নাত আসেনি। আচ্ছা প্রীতি কুমারী, প্রীতি, প্রীতি, হ্যাঁ স্যার বুঝেছি স্যার। ओके फैंटास्टिक, थैंक यू। प्रियंका, प्रियंका, यस सर समझ में आ गया। वेरी गुड। राजेश्वरी, राजेश्वरी, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। फैंटास्टिक। रीतिका, रीतिका कुमारी, रीतिका कुमारी, रीतिका কোথায়? रीतिका अनम्यूट योरसेल्फ। হ্যাঁ नहीं, अच्छा, ओके ओके। स्नेहा, नेटवर्क, স্যার বুঝে গেছি। स्नेहा আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝেছি স্যার। ওকে ওকে ওকে। উদিশা, বুঝেছি স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। यस सर আচ্ছা क्लियर। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই মোটামুটি ফার্স্ট পার্টটা বুঝতে পেরেছি আমাদের। হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে। তাহলে আমি এখন বাজে হচ্ছে, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি মিটিংটাকে এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোরা আস্তে আস্তে লিভ করে যেতে পারিস। আমি যে কজনের নাম ডাকলাম অ্যাটেন্ডেন্সে কিন্তু তাদেরকেই পাবো। টাটা, বাই বাই। ওকে ওকে।